সোলনপুর নামের একটা ছোট্ট গ্রামে সপনা আর ওর ছোট মেয়ে রানী একসঙ্গে থাকতো। সপনার স্বামীর মৃত্যুর পর বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, যার জন্যে স্বপ্না কাজ করার নির্ণয় নিয়েছিল। হে ভগবান, কিছু তো সহায় করো। কোথায় যাব, কোথায় কাজ খুঁজবো? আমি যদি একটু পড়াশোনা জানতাম তাহলে আজকে এত বিপদে পড়তে না হতো। হে প্রভু, এখন আপনি আমার সহায়। ক্ষমা করে দিন বাবু, ভুল করে ধাক্কা লেগে গিয়েছে। কোনো ব্যাপার না বোন, আপনি আরাম করে চলুন। এমন ভাবে যদি অন্যমনস্ক থাকেন তাহলে কোনো বিপদ চলে আসতে পারে। হ্যাঁ বাবু, একটু চিন্তায় আছি। ঘর চালানোর জন্য কেউ নেই, আর আমার একটি মেয়েও আছে যাকে আমাকেই সামলাতে হবে। তাই এই চিন্তায় আর কাজ খোঁজার জন্য আপনাকে দেখতেই পাইনি। দেখুন বোন, আমার কাছে আপনার জন্য কাজ তো আছে, কিন্তু কি আপনি সেই কাজটা করতে পারবেন? যদি আপনার মনে হয় কি আপনি করতে পারবেন, তাহলে আপনি কাল থেকে কাজে আসতে পারেন। বাবু, আমাকে কি করতে হবে? দেখুন, একটু দূরেই একটা মন্দির নির্মাণ হচ্ছে, ওখানে কিছু লেবারের প্রয়োজন হবে, তো আপনি সেখানে কাজ করতে পারেন। হ্যাঁ বাবু, আমি করে নেব কাজ, আমি রাজি। কাল থেকেই আমি এসে পড়ব। আপনার অনেক অনেক ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। সপনা কাজ তো পেয়ে গেল, কিন্তু এখন সপনা নিজের মেয়ের কথা ভাবতে লাগলো কি ও ওকে এত দেরি অবধি কেমন করে বাড়িতে ছেড়ে যাবে। তাই ও ওর পাশের বাড়িতে গিয়ে বলল, সীমা দিদি, আপনার একটু সাহায্যের প্রয়োজন। আমি খুব কৃতজ্ঞ হব যদি আপনি আমার সহায়তা করে দিন। কি সহায় স্বপ্না? দিদি, আপনি তো জানেন যবে থেকে আমার স্বামী গত হয়েছে তবে থেকে এক এক পয়সার জন্য আমাকে কত কষ্ট করতে হয়। কিন্তু আমি এখন একটা জায়গায় একটা ছোট্ট কাজ পেয়েছি, আর কাল থেকে আমাকে কাজে যেতে হবে। তো কি আপনি আমার মেয়েটাকে স্কুল থেকে আসার পর নিজের বাড়িতে রাখতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই সপনা, কোনো কথা নেই, তুমি চিন্তা করো না, আমি লক্ষ্য রাখবো ওর। সপনার এখন সমস্ত চিন্তা দূর হয়ে গিয়েছিল, কিন্তু সীমার চিন্তা বেড়ে গিয়েছিল। কারণ রানী সরকারি স্কুলে পড়ার পরেও সীমার মেয়ের থেকে বেশি বুদ্ধিমতী ছিল, যার জন্যে সীমা আর ওর স্বামীর মাঝে খুব ঝগড়া হয়। তাই সীমা কিছুদিন পরেই স্বপ্নাকে বলল, স্বপ্না দেখো, কিছুদিনের যদি কথা হতো তাহলে আমিও তোমার সাহায্য করতাম, কিন্তু আমি প্রতিদিন তোমার মেয়েকে আমার সঙ্গে রাখতে পারি না। কাল থেকে তুমি ওকে এখানে ছেড়ে যেও না। স্বপ্নার কাছে এখন আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, তাই বাধ্যতামূলক স্বপ্নাকেও নিজের মেয়েকে সাইটে নিয়ে যেতে হতো। কিন্তু কিছুদিন পরেই, হে ভগবান, আপনি আমাকে কেন জীবিত রেখেছেন? এখন তো আপনিও আমাকে মেরে ফেলুন, আমার কাছে আর কি বেঁচে থাকলো? আমার সব কিছু চলে গেছে ভগবান। মামুনি, কেঁদো না মামুনি। কি হয়েছে আমাকে বলো আম্মা। সপনা কাঁদতে কাঁদতে সাধুকে নিজের কন্যার মৃত্যুর কথা বলল, আর সাধু বাবা ওকে একটা মোমবাতি দিল, আর স্বপ্নাকে বলল, আম্মা, এই মোমবাতিটা জ্বালিয়ে এর আগে কেঁদো, নিজের সমস্ত দুঃখের কথা বলো, দেখে নিও তোমার দুঃখের সমাধান হয়ে যাবে। স্বপ্না সাধু বাবা বলা মতে ওই মোমবাতি জ্বালিয়ে তার আগে চিৎকার করে করে কাঁদলো। তখনই ও একটা আওয়াজ শুনতে পেল। তারপর ও যেই দেখলো, ও নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারল না। মা, আমি ফিরে এসেছি, এখন তো কাঁদা বন্ধ করো, আমি আপনারই সন্তান, আমাকে জড়িয়ে ধরো মা। আমি এখন তোকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না, আমাকে ক্ষমা করে দাও মামুনি। মা, এখন আমি ফিরে এসেছি, আর এখন আপনাকে অন্য কোথাও যাবার প্রয়োজনও নেই। যখন তুমি কাল সকালবেলা উঠবে তো দেখো কতগুলো মোমবাতি, সেগুলোকে বিক্রি করো, আর যত ঝড়ই আসুক না কেন এই মোমবাতিগুলো নিভবে না। স্বপ্না এখন ওই মোমবাতিগুলোকে বিক্রি করতে বেরোলো। জাদুই মোমবাতি নিয়ে নাও, হাওয়া বাতাস কেউ নেভাতে পারবে না। প্রথম প্রথম সবাই ওকে নিয়ে ঠাট্টা করলো, কিন্তু আস্তে আস্তে লোকেরা বিশ্বাস করতে লাগলো কি মোমবাতিগুলি জাদুই, যার জন্যে এর খবর শহর অবধি পৌঁছে গেল। রানী, মামুনি, তুমি ভালো আছো তো? আর বাড়িটা ঠিক কে করলো? গোটা ঘরে তো ঝড়ের জন্যে সমস্ত ধুলো মাটি ভেতরে এসে পড়ে। মা, আমি একদম ঠিক আছি, আর এইসব আমি ঠিক করেছি। দেখো, আমি সব জায়গায় মোম লাগিয়ে দিয়েছি, এখন কোথাও থেকে কোনো জল বা ধুলো মাটি আসবে না। আমি আছি না, এখন তোমার চিন্তা করার কোনো দরকার নেই। স্বপ্নাকে এমন করে মোমবাতি বিক্রি করতে আর মোমের মেয়ের সঙ্গে কথা বলতে গ্রামের লোকেরা ওকে পাগল বলতে লাগলো, আর স্বপ্নাকে বলল, সপনা, তোমার মেয়ের মৃত্যুর পর তুমি পাগল হয়ে গেছো,
গোটা দিন তুমি ওই মোমের মেয়ের সঙ্গে কি কথা বলতে থাকো, আর কোনো জাদু হয় না। জ্ঞানে ফেরো স্বপ্না। ভূত প্রেতের ছায়া তো নেই না তোমার ওপর, নাকি তুমি ধাক্কা খেয়ে পাগল হয়ে গেছো? আপনাদের সাহস কেমন করে হলো এমন করে কথা বলার? ও আমার মেয়ে, আর আপনারা সবাই পাগল। আপনারা সবাই চলে যান এখান থেকে এক্ষুনি। দেখতে দেখতে সময় কেটে গেল, আর রানী নিজের মাকে নতুন নতুন মোমের জিনিস বানিয়ে দিতে লাগলো, যেগুলোকে বিক্রি করে স্বপ্নার বাড়ির অবস্থা ঠিক হতে লাগলো। একদিন হঠাৎ করে গ্রামের লোকেদের চিৎকার শোনা গেল। স্বপ্না বাইরে বেরোলো। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? আরে আমাদের গ্রামের পুলটা ভেঙে গেছে, যার জন্যে আমরা এখন আর কোথাও যেতে পারবো না। এখন তো সমস্ত গ্রামের লোকেরা এখানেই না খেতে পেয়ে মরে যাবে। একমাত্র এই পুলটাই তো আমাদের সাহারা ছিল, এখন সেটাও ভেঙে গেল। মা, গ্রামের লোকেদেরকে বলো কেউ যেন চিন্তা না করে, কেউ না খেতে পেয়ে মরবে না। আমি সব ঠিক করে দেব। এখন আপনারা এই পুল দিয়ে আসা যাওয়া করতে পারেন। আপনারা চিন্তিত হবেন না। এই পুলটা কখনো গলবেও না, আর কখনো ভাঙবেও না। এটা খুব মজবুত পুল। আর যদি আপনাদের আমার মেয়ের ওপর বিশ্বাস নেই, তো আমি আপনাদেরকে এই পুল দিয়ে হেঁটে দেখিয়ে দিই। গ্রামের লোকেরাও এখন ওই পুলের ওপর দিয়ে হেঁটে হেঁটে দেখলো। তখন ওরা বিশ্বাস করলো কি ওই পুলটা সত্যি সত্যিই জাদুই আর খুব মজবুতও। আর তারপর গ্রামের লোকেরা স্বপ্নাকে বলল, স্বপ্না, আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তোমাকে কত কিছু বলেছি, আর তোমার মেয়েকেও ভুল বুঝেছি। আমরা সবাই লজ্জিত। তোমরা দুজন মা মেয়ে আমাদেরকে ক্ষমা করবে? আরে আপনারা সবাই আমাদের পরিবার, আর পরিবারের লোকেদের থেকে তো ভুল হয়ই, কিন্তু আপনাদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি আপনাদের সবার মেয়ে। আজ থেকে এই গ্রামে কারোর কোনো অসুবিধা হবে না। স্বপ্না আর ওর মোমের মেয়ে সবাইকে ক্ষমা করে বাড়ি চলে আসলো। রানী এখন স্বপ্নাকে কোথাও বাইরে যেতে দেয় না, আর ও ওর নিজের জাদুই মোম দিয়ে নতুন নতুন জিনিস বানিয়ে সেগুলো গ্রামে বিক্রি করে অনেক পয়সা রোজগার করতে লাগলো। আর তার জন্য এখন তাদের দরিদ্রতা দূর হয়ে গেল। দুজন একসঙ্গে আনন্দের সাথে বাস করতে লাগলো।